নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, শেষ রাউন্ড। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি গল্প, শেষ রাউন্ড। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। গাড়ির জানলা দিয়ে মুখটা বাড়িয়ে বাইরের প্রকৃতির দৃশ্য দেখছে সিঞ্জনী। মনটা ভীষণ খারাপ। অভিক পাশেই বসে ড্রাইভ করছে। সিঞ্জনীর অভিকের বাগদত্তা। 6 মাস আগে ওদের দেখে শুনেই বিয়ে ঠিক করা হয়েছে। রেজিস্ট্রি হয়ে গিয়েছে মাস 3 আগে। 3 মাস পর সামাজিক মতে বিয়েটা হবে। সিঞ্জনী পেশায় একজন ডাক্তার আর অভিক ইঞ্জিনিয়ার। পাত্রপাত্রী অ্যাড দেখেই বাবা মা ওদের 4 হাত এক করার সিদ্ধান্ত নিয়েছেন। সিঞ্জনী দেখতে মোটামুটি, মুখটা গোল, চোখ দুটো টানা টানা, মাথার চুল বেশ লম্বা, সামনের দিকটা আবার একটু কোঁকড়ানো, চেহারাটা একটু ভারীর দিকে। তবে যে কোনো পোশাকেই সিঞ্জনীকে বেশ মানায়। অভিক সিঞ্জনীর থেকে কয়েক ইঞ্চি হয়তো লম্বা হবে। সিঞ্জনীও বেশ লম্বা। অভিক গাড়ি চালাতে চালাতে হঠাৎ সিঞ্জনীর হালকা হাওয়ায় ওরা চুলে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, আজকেও তোমার মন খারাপ? লং ড্রাইভে বেরোলাম তোমার সঙ্গেই প্রথম। ভাবলাম যেতে যেতে রাস্তায় কত কথা হবে, কিন্তু এখন দেখছি আমার সেই ভাবনাটাই বৃথা। সরি অভিক, কিছু মনে করো না। আসলে আমি এখনো ভাবতে পারছি না। তুমি এখনো ভাবতে পারছো না যে কি করে রিয়াশ্রী মিসিং হলো, তাই তো? হ্যাঁ, জল জ্যান্ত বোনটা। বলো, বেরিয়েছে আর মিসিং হয়ে গেল? তুমিই তো বললে তোমার সঙ্গেই বেরিয়েছিল। আমরা 2 বোনই। আমার বিয়ে উপলক্ষে শাড়ি কেনাকাটা করবো বলে বেরিয়েছিলাম। আমি তো দোকানে বসেই রয়েছি। ও আমাকে বললো ওয়াশরুমে যাচ্ছি। এবার যে ওয়াশরুমে যেতে চায় তার পিছনে পিছনে যাওয়াটা নিশ্চয়ই ঠিক নয়। 1/2 ঘন্টা পরেও যখন ও ফিরল না, তখনই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সিঞ্জনী। অভিক ওর হাতে হাত রেখে বলে, কিচ্ছু চিন্তা করো না, ঠিক পাওয়া যাবে। কবে পাওয়া যাবে অভিক? আজ কতগুলো দিন হয়ে গেল। বাবা মা কত রকম ভাবে খোঁজার চেষ্টা করছে। পুলিশও তো তোমাদের সাহায্য করছে, সে করছে, কিন্তু রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা। নির্জন রাস্তার চারপাশে অসংখ্য গাছ, পাকা রাস্তা। এখনো ভারতবর্ষের অনেক জায়গাতেই এইরকম রাস্তা দেখা যায়। ঘন জঙ্গল, জঙ্গলের পাতার ফাঁক দিয়েই মাঝে মধ্যে চাঁদের আলোটা এসে পড়ে একটা মোহময় দৃশ্য সৃষ্টি করেছে। মাঝে মাঝে চাঁদ ভাসমান মেঘে ঢেকেও যাচ্ছে। সিঞ্জনী হুম হুম করে একটা গান শুরু করতেই অভিক বলল, এই তো, এটাই তো চাই। জানো, তোমাকে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল কখন? কখন? যখন তোমার গানের গলাটা আমি এসে শুনেছিলাম। অভিক, আমাকে তোমার খুব পছন্দ, তাই না? পছন্দ বলেই তো বিয়েটা ঠিক হয়েছে। হ্যাঁ গো, আমি যে তোমাকে হীরের আংটিটা পরিয়েছিলাম এনগেজমেন্টে,
তোমার ভালো লেগেছিল? খুব সুন্দর হয়েছে। বিয়ে তো আমাদের হয়েই গেছে, এখন শুধু সামাজিক মতে সিঁদুরটা দেওয়া বাকি। অভিক জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ওর ফ্রেঞ্চ কাট দাড়ি এবং গোফের মাঝে একটা হাসি ফুটে ওঠে। মাথার চুলগুলোতে একটু হাত বুলিয়ে নেয় অভিক। তারপরে সিঞ্জনের দিকে বেশ নায়কের মতো ঘুরে গিয়ে বলে, তার মানে তুমি বলতে চাইছো গাড়িতেই আজকে ফুলসজ্জাটা হয়ে যাক? তোমার মাথায় কি সবসময় ওইসব চিন্তাই ঘোরে? এই তো তুমি বললে আমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে দূর, চলো ঘুরতে বেরিয়েছি, এখন ঘুরবো। ওসব এখন কিচ্ছু হবে না মশাই। শোনো, আমি একদম নিখুঁত জিনিস পছন্দ করি, বুঝেছো? তাই নাকি ম্যাডাম? এটাও আমাকে মানতে হবে যে বিয়ের আগে তুমি কারোর সাথে কোনো সম্পর্কে জড়াওনি, আর কারোর সাথে একটু থুট, কি যে বলো। যাবে? যাচ্ছি। এক গাল হাসি দিয়ে অভিক আবার গাড়ি স্টার্ট করে। ওরা আজকে ঘুরতে বেরিয়েছে। হঠাৎ করেই সিঞ্জনি তার ক্লিনিকেই ছিল। পেশেন্টও ছিল বেশ কয়েকজন। হঠাৎ কম্পাউন্ডার এসে সিঞ্জনিকে খবর দিল, ম্যাডাম, একজন পেশেন্ট ভীষণ গুরুতরভাবে অসুস্থ, এখানে আসতে পারছে না, ফোন করেছে, আর আপনাকে নিয়ে যাওয়ার জন্য গাড়িও এসেছে। কিন্তু এতগুলো পেশেন্ট থাকতে সেগুলো না হয় ডক্টর মল্লিক সামলে নেবে। ডক্টর মল্লিক হাসপাতালে তখন ছিলেন। সিঞ্জনি চুপচাপ বেরিয়ে গেল। বেরিয়েই দেখতে পেল ওর ক্লিনিকের সামনেই অভিক গাড়ি নিয়ে দাঁড়িয়ে। হাসপাতাল সংলগ্নই ওর ক্লিনিকটা। সিঞ্জনি এগিয়ে বলল, এরকম পাগলামো করার কোনো মানে হয়? কত পেশেন্ট ছিল আমার। ডাক্তার তো রয়েছে, উনি দেখে নেবে এমার্জেন্সিতে, তোমার চিন্তা কিসের? তোমার কি ঘন ঘন আমার মুখ না দেখলে শান্তি হয় না? আরে বাবা, তোমাকে যে ভালোবাসি, কি করব। চলো, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তোমায় আজকে ঘুরতে নিয়ে যাব। যাবে? লং ড্রাইভে? হ্যাঁ, কিন্তু বাড়িতে জানাজানি হয়ে গেলে মা যে রাগ করবে। অ্যাক্সিডেন্ট, আমিই ফোন করছি তোমার বাবাকে। ফোনটা বার করে অভিক ফোন করে এবং সিঞ্জনির কানে দিয়ে বলে, নাও কথা বলো, বলো আমরা ঘুরতে বেরিয়েছি। ওপার থেকে বাবা বললেন, আমি জানি, অভিক আমায় আগেই বলেছে, আমার কাছ থেকে পারমিশন না নিয়ে ও তোমাকে নিতে যায়নি, সাবধানে ঘুরো। অভিক ফোনটা রাখতেই যাবে, ঠিক এমন সময় অভিকের হবু শালা সে পাশ থেকে বলে উঠল, আমাকে একটু ফোনটা দাও তো। এই নাও, পার্থ কথা বলবে। হ্যাঁ শালা বাবু, বলো। বলছি, আমার দিদির সাথে ঘুরতে যাচ্ছ, যাও, কিন্তু খবরদার কিছু কিন্তু উল্টোপাল্টা খবরদার করো না। এক সেকেন্ড। অভিক কথাটা বলল সিঞ্জনিকে। তারপরে গাড়ি থেকে বেরিয়ে সিঞ্জনের থেকে কয়েক হাত দূরে গিয়ে তার শালাবাবু পার্থকে উদ্দেশ্য করে বলল, আজকে তোমার বোনকে আমি প্রেগনেন্ট করে ছাড়বো। এদিকে পার্থ ফোনের ওপরে কি বলছে শোনার আগেই হাসতে হাসতে অভিক ফোনটা কেটে দেয়। সিঞ্জনি বলে, দাঁত বের করে আছো কেন, কি হয়েছে? কিছু না, শালাবাবুর সঙ্গে একটু মশকরা করছিলাম। নাও উঠে এসো। উঠে বসে সিঞ্জনি। তারপরে ওরা গাড়িতে করে ঘুরতে বেরোয়। বেশ খানিকটা যাবার পর একটা রেস্তোরাঁয় গিয়ে তড়কা রুটি খায়। সিঞ্জনি বলে, রাত কিন্তু 10টা বাজে, এবার বাড়ি ফেরাটা উচিত না? 10টা? এ আবার কি রাত? বিয়ের আগেই এগুলো এনজয় করে নি, বিয়ের পরে কি আর এইসব সুযোগ পাওয়া যাবে? ঠিক বলেছ, বলা যায় না। সিঞ্জনির কাছে এই উত্তরটা আশা করেনি অভিক, তবুও হেসে বলল, তাহলে চলো, লাইফটা এনজয় করা শুরু হোক। গাড়িতে উঠে বসলো দুইজন। তারপরে ক্লিনিক ছাড়িয়ে, রেস্তোরাঁ ছাড়িয়ে গাড়ি চলল এক অচেনা অজানা রাস্তা ধরে। অনেকক্ষণ যাবার পর হঠাৎ করে অভিক লক্ষ্য করে সিঞ্জনির চোখটা বুজে আছে, সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে বোধহয়। ঘড়ির কাঁটাতেও রাত 12টা ছুঁই ছুঁই। এইবার বাড়ি ফেরার পালা, না হলে আর বাড়ি থেকে এইভাবে বেরোতে দেবে না। গাড়ি ব্যাক করবে এই সিদ্ধান্ত নিয়েই অভিক গাড়িটার স্টিয়ারিংয়ে হাত দিতেই হঠাৎ করে জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। চারিদিকে নির্জন জঙ্গল। শহরের এই পাশটায় লোকজন খুব কমই যাতায়াত করে।
গাড়ির স্টিয়ারিংটা জোরে কষতেই আচমকাই ঘুমন্ত সিঞ্জনির মাথায় একটা প্রবল ধাক্কা লাগে। রাতের অন্ধকার চিরে জঙ্গলের মাঝে একটা সরু রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে এক তরুণী। চারিদিকটা নিস্তব্ধ, পাখির ডাক থেমে গেছে, কেবল চাঁদের কোলাহলহীন আলো ছড়িয়ে পড়েছে তার উপরে। সে যেন রাতের আধার ভেদ করে জেগে ওঠা একটা লাল জ্যোতি। পরনে গাঢ় লাল রঙের শাড়ি, যার পাড়ে চিকচিকে রেশমের কাজ। শাড়ির ভাঁজগুলো বাতাসের এক আলোকে নাচ করছে, যেন চাঁদ তার সৌন্দর্য দেখে থমকে গিয়েছে। নারীটির ত্বক কাঁচা দুধে গুলে দেওয়া এক ফোঁটা চাঁদের আলো, মুখখানা গোল, টানা টানা চোখ, যা দেখে মনে হয় গভীর কোনো দুঃখ বাসা বেঁধেছে তার। ঠোঁট দুটো রক্ত গোলাপের মতো, কথা বললেও যেন সেই শব্দ কাঁপবে। কাচের মতো স্বচ্ছ কপালে হালকা ঘাম, যেন রাতের শিশির এসে তাকে ছুঁয়ে যাচ্ছে। এক হাত কোমরে, অন্য হাত তার চুল সরিয়ে রাখছে। চুলগুলো কাঁধ ছাপিয়ে নেমে আসা ঘন কালো, ঠিক কুয়াশার চাদরের মতো। সিঞ্জনি বলল, এ কি, এত জোরে থামলে? কি হয়েছে? কোনো বিপদ? সামনে কিছু পড়লো নাকি? অভিকের চোখও স্থির, গাড়ির সামনের দিকে তাকিয়ে সিঞ্জনির চোখটাও স্থির। এত রাতে কে বলো তো? বাবা, এ তো একটা মেয়ে মানুষ দেখছি। দেখি, চলো। এই, তুমি নেমো না, আমি গিয়ে দেখছি। অভিক সিঞ্জনিকে গাড়িতেই বসতে বলে এবং নিজেই এগিয়ে যায় সেই মেয়েটির দিকে। মেয়েটি তখনও রাস্তার পাড়ে চুপ করে দাঁড়িয়েই রয়েছে, তাকিয়ে রয়েছে অভিকের দিকে এবং সিঞ্জনির দিকে। এক্সকিউজ মি, আপনি কে? জিজ্ঞাসা করে অভিক। আরে, এত রাতে রাস্তায় কি করছেন? আমি পথ ভুলে গিয়েছি। সকালে বেরিয়েছিলাম, এখন পথ ভুলে গিয়েছি। রাত হয়ে গিয়েছে, বুঝতে পারছি না বাড়ি কি করে ফিরবো। আর অনেক গাড়ি গেছে, কিন্তু কিন্তু সবাই জোরে বেরিয়ে গেছে। আমাকে দেখে কেউ একটু সাহায্য করার জন্য দাঁড়ায়নি। আপনি আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন? বাড়ি আমার বেশি দূরে নয়। অভিক ঘুরে এসে সিঞ্জনিকে কথাটা বলে। সিঞ্জনি বলে, একটা অচেনা অজানা মেয়েকে এইভাবে লিফট দেবে? যদি কোনো প্রবলেম হয়। আরে, অসহায় বলছে, কি করতে পারি? আসতে বলি নাকি? দেখো কি করবে, তোমার ইচ্ছে। না না, আমার ইচ্ছে তো কাজ হবে না। তাছাড়া তুমি আমার জীবন সঙ্গী, তুমি যদি বলো তাহলে। মনে মনে সিঞ্জনি ভাবে, এইসব কথা তো আমার সেন্টিমেন্টালে গুঁতো দেবার জন্য। মেয়ে মানুষ দেখলেই মন একেবারে ছুকছুক করে। পাশে আমি বসে আছি, কোথায় লং ড্রাইভের একটা সুযোগ নেবে তা না, চেনে না জানে না একটা অচেনা অজানা মেয়েকে গাড়িতে উঠে বসতে বলছে। ঢক কত! তুমি উঠতেই বলো, অসহায় যখন। আপনি উঠে আসুন। এক কথায় রাজি হয়ে যায় অভিক। মেয়েটি পিছন দিকে গিয়ে বসে। সিঞ্জনি ঘুরে একবার ওর দিকে তাকিয়ে দেখে নেয় আপাদমস্তক। যথেষ্ট সুন্দরী। সিঞ্জনির থেকে বয়স নিতান্তই কমই হবে, কিন্তু চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক হয়ে আছে। সিঞ্জনি অভিকের কানের কাছে মুখ নিয়ে বলে, এই ভূত নয় তো? ওই রাস্তার মাঝে বেরোনো কোনো অশরীরী? এইসব কি বলছেন? পিছন দিক থেকে মেয়েটি বলে ওঠে, আমি কেন ভূত হতে যাব? সরি, আসলে বুঝতে পারিনি। গাড়ি স্টার্ট করে অভিক। মেয়েটির দিকে তাকিয়ে বলে, আপনার বাড়িটা যদি একটু বলে দেন তাহলে। সোজা আপনি যেভাবে যাচ্ছেন সেভাবেই চলুন। বাড়ির সামনে এলে আমি ঠিক আপনাকে দাঁড় করিয়ে দেব। অস্বস্তি হচ্ছিল সিঞ্জনির প্রচন্ড পরিমাণে। অনেকটা পথ ওরা চলে এসেছে, তবুও মেয়েটা এখনো গাড়ি থামাতে বলছে না। এদিকে গাড়ি ঘুরিয়ে সিঞ্জনিকেও বাড়ি ফিরতে হবে। ঘড়ির কাঁটায় রাত 12:30 বাজে। জঙ্গলের কাছে একটা জলাজীর্ণ জলাভূমির কাছে এসে মেয়েটি বলল, এখানেই দাঁড়িয়ে যান, এখানেই আমার বাড়ি। এই জলাভূমিতে আপনার বাড়ি? আমি তো এখানে কোনো বিল্ডিং দেখতে পাচ্ছি না। অভিক, ছাড়ো না, উনি যখন বলছে ওনাকে নামিয়ে দাও। এমনিতেও আমাকে বাড়ি ফিরতে হবে। বেশি রাত করলে বাবা বকাবকি করবে। হ্যাঁ, বিয়ের আগে আমাকে নাইট ডিউটি করতে দিচ্ছে না। বিয়ে পাকা হয়ে গিয়েছে? পিছন থেকে ওই আগন্তুক মেয়েটি বলে ওঠে।
হ্যাঁ, এই তো আর 3 মাস পরেই আমার বিয়ে। ঠিক আছে, আপনার বাড়ির ঠিকানাটা আমাকে দিন, আমি আপনাকে ইনভাইট করবো খনি। কথাটা বলল সিঞ্জনি। অভিক বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। মেয়েটি নামতে যাবে ঠিক তার আগে অভিক যেই সিটে বসেছিল সেই সিটের ভীষণ কাছে এগিয়ে আসে। সিঞ্জনি বলে, এ কি, আপনি আপনি এইভাবে ওর কাছে এগিয়ে আসছেন কেন? এ কি? অভিকও বেশ খানিকটা হতচম্বিত হয়ে যায়। তাড়াতাড়ি তার পাশের দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়ে অভিক এবং দরজা খুলে মেয়েটিকেও বাইরে বেরোতে বলে। মেয়েটি সন্তর্পণে পা ফেলে বাইরে বেরোয়। অভিকের ভীষণ কাছে এগিয়ে আসে। গাড়ির ভিতরে বসে থাকা সিঞ্জনির অবস্থা তখন একেবারে দেখার মতো। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে। এরকম মেয়ে ছেলেগুলো চুরি ডাকাতিও করে, আবার খুন খারাপিও। অভিক অভিক তোমাকে বলেছিলাম একে গাড়িতে তুলো না, দেখো দেখুন এবার কি বিপদ হয়। বলতে বলতে লাল শাড়ি পরা মেয়েটি অভিকের গলার কাছে এসে তার দাঁত বসিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই চিৎকার করে ওঠে অভিক এবং অভিকের গলা থেকে চুইয়ে পড়া রক্তের ধারাকে জিভ দিয়ে চেটে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে মেয়েটি। সিঞ্জনি ততক্ষণে গাড়ি থেকে নেমে গিয়েছে, অভিককে ধরে ঝাঁকাচ্ছে, কিন্তু অভিকের কোনো সেন্স নেই। সিঞ্জনি নাড়ি টেস্ট করে দেখল, বলল, যা, এইটাকেও মেরে ফেললি? হ্যাঁ, মারলি কেন বলতো? খেতে হতো অল্প স্বল্প খেতি, আর এরকম আচমকাই বা অ্যাটাক করতে কেন গেলি? তোর সঙ্গে তো এরকম কথা ছিল না। আমি তোকে বলেছিলাম ও যখন গাড়ি থেকে নামবে তুই বলবি জলাভূমির ওই দিকে তোর বাড়ি, ও হেঁটে তোকে কয়েক পা আগিয়ে দেবে, তারপর ওর উপরে অ্যাটাকটা করতে পারতি। আমি বুঝতে পারিনি দিদি। দিদি, কতদিন রক্ত খাই না, আমার কেমন লাগছিল শরীরের মধ্যে জানি তো, খুব ভালো করেই জানি। সেই জন্যই তো সেদিন শপিং মল থেকে বেরিয়ে তোকে এই প্ল্যানটা করার কথা বললাম। এই কমাস তুই যে অপেক্ষা করেছিলি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এইবারে শরীরটাকে নিয়ে আমি কি করব? দিদি, জলাভূমিটার মধ্যে ফেলে দিলে হয় না? প্রতিবার আমার বিয়ে ঠিক হবে, আর এইভাবে আমি সবার সঙ্গে লং ড্রাইভে বেরোবো, আর এইভাবেই ওদের শরীরগুলোকে জলাভূমিতে ফেলবো। এরপর যখন জলাভূমি থেকে ভেসে উঠবে তখন কি হবে? এই এলাকার লোকে তো তোকে আমাকে কাউকে চেনে না, বাবাকেও চেনে না, কিন্তু পুলিশ কেস হলে তখন তো বিপদ হবে বল। অভিকের জ্ঞান হয়তো তখনও কিঞ্চিত মাত্র ছিল। সিঞ্জনি হঠাৎ করে বলল, চল দুইজনে মিলে ধরি, তারপরে ফেলে দিই। অভিকের ভেতরে কেমন একটা গোঙানি ভাব, হয়তো কিছুক্ষণের জন্যে তার সেন্স হারিয়েছিল, এবার আবার হারিয়ে যাওয়া সেই সেন্স ফিরে আসছে। দিদি, মালটা বেঁচে আছে, কি হবে? কি আর হবে, জলের মধ্যে ফেলে দে, সাঁতার ফাতার জানে না, প্রোফাইল চেক করে আমি সব দেখে নিয়েছি, ওই আগেরগুলোর মতোই ঢেঁড়স মার্কা। এই বলে অভিকের দেহটাকে দুই বোন মিলে ছুঁড়ে ফেলে দিল জলাভূমিতে। সেখানে অনেকটাই জল, ঝুপ করে শব্দ হতেই অভিকের দেহটা চলে গেল জলের তলায়। সিঞ্জনি বলল, নে আবার শুরু করি সেই নাটক আর কি। এই নিয়ে 6 বার সিঞ্জনির বিয়ে ঠিক হয়েছে, আর প্রতিবারই সিঞ্জনি লং ড্রাইভে বেরিয়েছে, ফিরেছে একা। এইবারও স্থানীয় পুলিশের খোঁজ করতে করতে এসে পৌঁছে গেল গ্রামের আরও ভিতরে। থানার কাছে এসে দাঁড়াতেই সিঞ্জনির আপাদমস্তক বিধ্বস্ত অবস্থায় দেখে কর্তব্যরত পুলিশ অফিসার এগিয়ে এসে বললেন, ইয়েস, কি সাহায্য করতে পারি? স্যার স্যার ওই ছেলেটা বলে সিঞ্জনি কান্নাকাটি করতে শুরু করলো। পুলিশ গাড়ি নিয়ে আস্তে আস্তে প্রায় বেজে গিয়েছে 2:30। জিপ কাছে এসে দাঁড়াতেই পুলিশ বলল, এই গাড়িতে? হ্যাঁ স্যার, এই গাড়িতে। আপনার কেউ হয়? আপনি কে? সিঞ্জনি নিজের পরিচয় দেয়, সিঞ্জনি সেন, আমি একজন ডাক্তার। তারপর তার নিজের বাবা এবং মায়ের পরিচয় দেয়। তারপরে বলে, আমার ফিয়ান্সে অভিক, ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, আমাকে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছিল, কিন্তু রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে আমার সারা শরীরে হাত বুলিয়ে। বাকিটুকু আর বলতে পারে না সিঞ্জনি। হাত উঁচু করেই কর্তব্যরত অফিসার থামিয়ে দিয়ে বললেন, বুঝেছি, কিন্তু উনি তো গাড়িতে নেই, বোধহয় পালিয়েছে, আমাকে নষ্ট করে দিয়ে পালিয়েছে। ওরে সে কি কান্না! মেয়ে মানুষের কান্নার কাছে কোনো পুরুষ টিকে থাকতে পেরেছে বলে কি মনে হয়?
এনার অবস্থাও ঠিক তাই হলো। নিজে গাড়ি করে সিঞ্জনীকে পৌঁছে দিয়ে আসলেন ওনার বসত ভিটে পর্যন্ত। সিঞ্জনীর বাবা বলল, সে কি কথা, এ আমি বিশ্বাস করতে পারছি না, এ কি করে সম্ভব? আচ্ছা, অভিককে কি পাওয়া গেছে? না, খোঁজা চলছে, গাড়ি যখন পাওয়া গেছে ওনাকেও পাওয়া যাবে। ঘটনা আর কেটে গিয়েছে দিন 15। অভিকের কোনো খোঁজ খবর নেই। মিডিয়ায় ব্যাপারটা ছড়িয়ে পড়েছে তুমুল ভাবে। অনেক সংবাদপত্রের লোক এসেছে, সিঞ্জনীর সাক্ষাৎকার নিয়েছে। সিঞ্জনী ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে আর বলেছে, আমাকে ধর্ষণ করেছে। আপনাকে রেপ করা হয়েছে? হ্যাঁ, গাড়ির মধ্যে আমাকে। আপনার পরীক্ষা হয়েছে হাসপাতালে? আমি নিজে একজন ডাক্তার। এগুলো কি বলছেন? সিঞ্জনী আবার সাংবাদিকদের সামনেও কান্না করে। অভিকের বাবা মা এসে ক্ষমা চেয়ে গিয়েছে সিঞ্জনীর বাবা মার কাছে, কিন্তু অভিকের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সিঞ্জনীর বাবা মাস 2 পরে বদলি হলেন। উনি এখন গিয়ে রয়েছেন বাঁকুড়াতে। সিঞ্জনী তার মা সহ উনি বাঁকুড়াতেই চলে গেলেন। বাবু, তোর জন্য মেয়ে দেখেছি। মেয়ে দেখেছ বলতে? হ্যাঁ, পেশায় ডাক্তার, নাম সিঞ্জনী। দেখ, তোকে তো কতদিন ধরে বলছি তোর এবার একটা বিয়ের দরকার। কেন বলতো তুই বিয়ে করার জন্য রাজি হোস না? মা, আমার সব ভালো লাগে না, প্লিজ। মা অনেক করে বোঝানোর পরে শতদ্রু শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হলো। আজকে শতদ্রু দেখতে যাবে সিঞ্জনীকে। শতদ্রুর খুব কাছেরই এক বন্ধু আছে, তার নাম ঋতুল। পেশায় সে কিছুই করে না, বাবার ঘাড়ে বসে খায় আর দিন রাত ঘুরে বেড়ায়। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া তার সব থেকে প্রিয় কাজ। ঋতুলকে ব্যাপারটা বলতেই ঋতুল বলল, তোর তাহলে বিয়ের ফুল ফুটলো, বল। করে নে, করে নে, তুইও বিয়ে থাওয়া করে নে, মাঝখান থেকে আমি ব্যাচেলার থাকি। তোকে কে বিয়ে করবে বলতো? কোন বাপ তোর মতো বেকার ছেলের সঙ্গে তার মেয়েকে দেবে? শালা বুড়ো ভাম হতে চললি, এখনো পেটে একটা টাকা নেই, পকেটে গিল মারলে শুধু ফুটো পকেটই পাওয়া যায়। এই ফুটো পকেটই ভালো ভাই, বুঝবি বুঝবি, একদিন বুঝবি। আমার বোঝার দরকার নেই ঋতুল, তুই আমার সঙ্গে চল। কোথায়? ওই সিঞ্জনী না ফিঞ্জনী কোন মেয়েকে দেখতে যেতে হবে, এখন তোকে নিয়ে যাব। মা বাবা যাবে ঠিকই, কিন্তু আমার বড্ড বেশি নার্ভাস লাগে। মেয়েটা সম্পর্কে খোঁজ খবর নিয়েছে? হ্যাঁ, নিয়েছে। ওর বাবা সরকারি চাকরিজীবী, এই পোস্টিং বদলায়। আগে কোথায় ছিল বলতে পারবো না, তবে বাঁকুড়া এসেছে। কয়েক মাস মতো হয়েছে হয়তো। এসেই পাত্রপাত্রী পত্রিকায় অ্যাড দিয়েছে। মেয়ে পেশায় ডাক্তার, উপযুক্ত পাত্র চাই। কি বলিস, একটা পেশায় ডাক্তার, সেই মেয়ের কোনো বয়ফ্রেন্ড নেই? ব্যাপারটা ভাবাচ্ছে বন্ধু। আরে ধুর, সবার কি আর প্রেমে মনোযোগ থাকে? অবশ্য তা ঠিক, যেরকম তুই ক্যাটমাল, এত বছর বুড়ো ভাম হয়ে গেলি, কিন্তু একটা গার্লফ্রেন্ড জোটাতে পারলি না। কথাটা শতদ্রুকে বেশ হিট মেরেই বলল ঋতুল। শতদ্রু কিছু মনে করলো না, বন্ধুর ঘাড়ের ওপরে হাত রেখে বলল, এরকম বেকার বন্ধু যার আছে তার কপালে কি আর বউ জোটে? কেন রে, আমার বেকারত্বের সঙ্গে তোর বিয়ের কি সম্পর্ক? আছে বন্ধু, আছে আছে। লেকচার না মেরে চল, নাহলে এবার তুলে নিয়ে যাব। না গিয়ে কি আর উপায় আছে? তোর মুখ থেকে যখন বাণী বেরিয়েছে তখন যেতে তো আমাকে হবেই। ঋতুলকে সঙ্গে নিয়ে শতদ্রু গাড়িতে উঠে পড়ে। ওর বাবা মাও আছে। বাবা ঋতুলকে খুব একটা পছন্দ করেন না। ছেলেটার সব জায়গাতে কেমন একটা সন্দেহবাতিক ভাব। কাজ করতো না তা না, বেশ কয়েকটা কোম্পানিতে জয়েন করেছিল, কিন্তু ওর এই সন্দেহ স্বভাবের জন্য সব অফিস থেকেই ওকে বিতাড়িত করা হয়েছে। যেখানেই যাবে সেখানেই ও সাসপেন্স খোঁজার চেষ্টা করবে। বেশ খানিকটা বিরক্তি নিয়ে এই গাড়ির পিছনে বসে থাকা শতদ্রুর বাবা মা বলে উঠলেন, বলছি আমরা 3 জনে গেলেই তো হতো, আদার্স কাউকে নেবার দরকার ছিল না। ঋতুল এইসব কথা গায়ে মাখে না, কানে হেডফোন গুজিয়ে এমন ভাব করছে যেন সে গান শুনছে। শতদ্রু বলল, বাবা কি বলছো? ছোট্টবেলার বন্ধু, আর ওকে সঙ্গে দেবো না? তোমরা 2 জন বয়স্ক মানুষ, বয়স্ক মানুষদের সাথে কথা বলবা, আর আমি একটা ছেলে হয়ে একটা ছেলে না থাকলে কেমন যেন লাগে না? তাছাড়া শুনলাম ওই বাড়িতে নাকি কোনো পুরুষ নেই। আছে আছে, মেয়েটির একটা পিস্তুত ভাই আছে, সেও বিবাহযোগ্য। সেসব কথা না হয় বুঝলাম, কিন্তু হঠাৎ করে তুমি আমার বিয়ে ঠিক করে ফেললে,
মেয়েটা সম্পর্কে কোনো খোঁজ খবর নিলে না? আরে খোঁজ খবর নেওয়ার কি আছে, ওরা দুই বোন। ছোট বোনটা মিসিং আজ অনেক দিন, তাও প্রায় বছর কয়েক হতে আসলো। ভাইটা পার্থ কলেজ কমপ্লিট করেছে, করে এখন কাজ বাজের চেষ্টা করছে। আর সিঞ্জনি, সে তো পেশায় ডাক্তার, তুমি তো শুনেছই। ছোট বোন মিসিং। ছোট বোনকে খোঁজার চেষ্টা করেনি? হ্যাঁ, সব জায়গাতেই বলে ডায়েরি করা আছে, থানায় থানায়। সব জায়গায় ডায়েরি করা মানে? কিছুটা কেমন যেন লাগে শতদ্রুর। ঋতুলও কথাগুলো শুনছিল না তা নয়, সবই সে শুনেছে। যার মেয়ে মিসিং সে আবার আরেক মেয়ের বিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো কেন করছে? হয়তো মেয়ে মিসিং বলেই তাই, বদনাম রটানোর জন্য নয়। মেয়ে কারোর সঙ্গে পালিয়েছে কিনা তার ঠিক আছে, বললেন শতদ্রুর বাবা। ঋতুলার দিকে তাকিয়ে একটু ঝুঁকে বললেন, দেখো বাবা, তোমাকে নিয়ে যাচ্ছে বন্ধু হিসাবে, ওই পর্যন্তই থেকো। ওইখানে গিয়ে আবার কোনো সাসপেন্স খোঁজার চেষ্টা করো না। সিঞ্জনির বাড়ির সামনে গাড়ি দাঁড়াতেই ভেতর থেকে সিঞ্জনি বেরিয়ে এলো। আজ একটা আকাশমণি কালারের চুড়িদার পরেছে সে। রংটা ভীষণ সুন্দর মানিয়েছে সিঞ্জনির গায়ে। চুলটা ছাড়া। এর আগে ছবিতে শতদ্রু দেখেছে ওকে। ছবির সাথে এই মেয়ের যেন মুখের কোনো মিলই নেই, সম্পূর্ণ অন্যরকম। ছবিতে আরো বেশি সুন্দর লাগছে। তবে শাঁখা সিঁদুর বললে ওকেও খুব সুন্দরই লাগবে। গাড়ি থেকে নামার পরই শতদ্রুর বাবা মাকে সিঞ্জনির বাবা মা নমস্কার করে ভেতরে আসতে বলতেই দেখতে পেলেন পার্থকে মিষ্টির প্যাকেট নিয়ে ঢুকছে। এ তাহলে আমার শালা হবে, এর সঙ্গেই সম্পর্কটা ভালো করতে হবে। সিঞ্জনি বসে আছে, পার্থ সবাইকে মিষ্টি পরিবেশন করছে। পার্থর সঙ্গে আরো একটা মেয়ে রয়েছে ঘরে, বোধহয় কাজের লোক, এক হাত ঘোমটা দিয়ে মুখটা ঢাকা। খানিকক্ষণ চুপচাপ সবকিছু। তারপরে কথাটা প্রথম পারলেন শতদ্রুর বাবাই। মেয়েকে আপনাদের আমার খুব পছন্দ হয়েছে, আমি চাই সামনের মাসের মধ্যেই বিয়েটা দিয়ে দিতে। সামনের মাসে? আমাকে কেন? সিঞ্জনি বলে, মানে রেজিস্ট্রিটা হয়ে থাক, তারপরে না হয় বিয়েটা করা যাবে। সে কি কথা মা, আমাদের বৌমা এখনই চাই। তাছাড়া শতদ্রুর বয়সটা তো কম হলো না, এরপরে আর বিয়ে হবে না। তোমার মতো সুন্দরী যদি হাত ফসকে বেরিয়ে যায় তাহলে। সিঞ্জনির মা একটু কাষ্ঠ হাসি দিলেন, তারপরে বললেন, না না, মেয়ে হারিয়ে যাবে কেন? আমি বলি, যখন ওকে ওরা একে অপরকে পছন্দ করেই ফেলেছে আর আমাদেরও পছন্দ, তাহলে ওদের দুইজনকে একটু সময় দিয়ে কথাবার্তা বলতে, ব্যাপারটা না হয় ওরাই সামলে নিক। শতদ্রু বিষয়টায় রাজি হয়। সিঞ্জনি আর শতদ্রু দোতলার ছাদে উঠে পড়ে। প্রথমে উঠে শতদ্রু বলে, এই বাড়িটা কি আপনাদের নিজস্ব? না না, ভাড়া। আসলে আমাদের নিজস্ব বাড়ি এখানে নেই। এখানে নেই মানে? উত্তরাখণ্ডে, ওখানেই আমাদের আসল বসত ভিটে। এত দূর কেন এসেছেন? চাকরি সূত্রে বাবার। প্রতি 2 বছর অন্তর অন্তরই পোস্টিং চেঞ্জ হয়, আর এখন তো 6 মাসের মধ্যেই। কেন? বুঝতেই পারছেন, পেশাটাই এমন, এক জায়গায় বাবা বেশি দিন টিকে থাকতে পারে না। শতদ্রু ভ্রুকুটি করে তাকায় সিঞ্জনির দিকে। সামনাসামনি মেয়েটিকে আরো বেশি সুন্দর লাগছে। শতদ্রু বলল, এর আগে আপনি কারোর সাথে কোনো রকম সম্পর্কে জড়াননি? না না, কোনো সম্পর্কে জড়াইনি, এটাই আমার প্রথম। আপনি কি চাইছেন? আগে বিয়ে, তারপর আমাদের মধ্যে একটা প্রেম ভাব গড়ে উঠুক। ঘুরে তাকায় সিঞ্জনি শতদ্রুর মুখের দিকে। শতদ্রু বলে, দেখুন, একটা কথা আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিই, আমার কিন্তু বিয়ের আগে কোনো রকম রিলেশন ছিল না। আর আসলে আমি বিয়েটাই করতে চাইনি। কেন? কোনো খুঁত আছে নাকি আপনার? খুব গায়ে লাগে কথাটা শতদ্রুর। সে বলে, কেন, যে মানুষের খুঁত আছে সেই মানুষই বুঝি বিয়ের পিড়িতে বসে না? না না, সেইভাবে আমি বলিনি। আপনি এত সুন্দর আর আপনার কোনো গার্লফ্রেন্ড নেই, ভাবতেই অবাক লাগছে। পিছন দিকে তাকিয়ে হঠাৎ করে দেখে শতদ্রু যেই কাজের মেয়েটি খাবার পরিবেশন করছিল সেও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কি এখানে? ও আসলে আমার বোনের মতোই, এখানেই থাকে। কি রাখবি রাখ, এখানে রেখে দিয়ে যা। শরবতের গ্লাস মেয়েটি রেখে চলে যাচ্ছে নিচে।
হঠাৎ করে শতদ্রুর চোখটা আটকে গেল ওর পায়ের দিকে। কয়েক সেকেন্ডের জন্য যেন মনে হলো ওর পায়ের পাতাটা আর 5টা স্বাভাবিক মেয়েদের মতো নয়। কিছু একটা অস্বাভাবিক হয়তো আছে এই গোটা বাড়িটার মধ্যেই। এদের কথাবার্তায় কেমন যেন একটা আড়াল আড়াল ভাব। কথা হলো কয়েকদিনের মধ্যে রেজিস্ট্রি করা হবে, তারপরে ওদের বিয়ে হবে। আগে ওরা একে অপরের সঙ্গে একটু মেলামেশা করুক, এরপর রাজি হতেই রেজিস্ট্রির দিনক্ষণ ঠিক হয়ে যায়। শতদ্রু রেজিস্ট্রি করবার দিন রিতুলকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেছিল। ওই দিন শতদ্রু যখন দেখতে গিয়েছিল সিঞ্জনীকে, রিতুল একটা কথাও বলেনি, শুধু চুপ করে তাকিয়েছিল সিঞ্জনীর মুখের দিকে। গাড়িতে উঠে বসেও কোনো কথা বলেনি, এমনকি কিছু খায়নি পর্যন্ত। যদিও শতদ্রু পরিচয় করিয়ে দিয়েছিল এটা আমার বন্ধু, তবুও আজ রেজিস্ট্রি অফিস যাওয়ার কথা ওদের। রিতুলকে বারবার বলে দিয়েছে, তোর যতই কাজ থাকুক না কেন তুই কিন্তু যাবি। তোর একমাত্র বন্ধুর বিয়ে হচ্ছে, তোর বন্ধু এবার ব্যাচেলার থেকে সংসার লাইফে প্রবেশ করছে, তোর তো পূর্ণ অধিকার আছে সেগুলো দেখে শুনে নেওয়া। তুই যাস না। কি বলছিস? সেদিন তো কিছু বলিসনি। তাছাড়া সিঞ্জনীকে তো আমারও পছন্দ হয়েছে, মেয়ে হিসাবে খুব একটা খারাপ না। দেখ, এরকম হুটহাট করে কারোর সঙ্গে বিয়ের সম্পর্কে জানানো আমার ঠিক ভালো লাগছে না। মানে কি বলছিস? ওদের বাড়িতে আমি একটা অস্বাভাবিক কিছু দেখেছি। কি দেখেছিস? ওই কাজের মেয়েটাকে লক্ষ্য করছিলি? ওর চলন বলন কথা সবগুলো কেমন যেন ওলট পালট। আচ্ছা, কোন চাকুরিতে 6 মাস অন্তর অন্তর পোস্টিং হয়, তাও আবার এইরকম ভাবে বলতে এমার্জেন্সি? উনি ওনার ভিটে উত্তরাখণ্ড ছেড়ে এখানে চলে এসেছে। আমার কিন্তু সব বিষয়ের মধ্যে কেমন একটা জলঘোলা ভাব লাগছে বন্ধু। দেখ, আমি তোকে খুব ভালোবাসি, তাই তোকে কথাটা বললাম। শতদ্রু বলে, চিন্তা আমার হয়নি তাও নয়, কিন্তু এতটা গাঢ়ভাবে তো আমি তো ভাবিনি। ঠিক এমন সময় সিঞ্জনীর ফোনটা আসে। সিঞ্জনী ফোন করেছে, শতদ্রুকে জিজ্ঞাসা করছে, তোমরা বেরোনি? আমরা তো অফিসে চলে এসেছি। ও, তোমরা কোন অফিসে গেলে? কেন? সদর থানার কাছে যে অফিসটা, কিন্তু আমাদের তো ওখানে হবে না, আমাদের তো আলাদা জায়গা। সিঞ্জনী কেমন যেন ঢোক গিলল, বলল, ও কিন্তু আমি তো এখানে সব ডকুমেন্ট জমা দিয়ে দিয়েছি, এখান থেকে করলেই হয় না? রিতুল বলল, বল হ্যাঁ যাচ্ছি। আচ্ছা যাচ্ছি, বেরোচ্ছি। ওরা গাড়ি নিয়ে বেরোতেই রিতুলও ওদের পিছন পিছন আসে, বাইকে করে আলাদা। যখন রেজিস্ট্রি অফিসে ঢুকবে ঠিক সেই সময়, জাস্ট কয়েক মুহূর্ত আগে সিঞ্জনীর বাবা বললেন, রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু এই নয় দুইজনে যেমন তেমন করে খুশি নিজেরা মেলামেশা করবে। বাবা, আমি একটু ওর সঙ্গে লং ড্রাইভে যেতে চাই, আজ কতদিন হয়েছে খোলা আকাশ দেখি না, তাই। সে যদি ও রাজি থাকে দেখো। রিতুল ব্যাপারটাকে মেলানোর চেষ্টা করে। কোনো মেয়ে যেচে এইভাবে লং ড্রাইভে একটা পুরুষের সঙ্গে, না, কিছুতেই যেতে চাইবে না, কারণ তার মনে একটা ভয় থাকবে। শতদ্রু পিছন ঘুরে তাকায় রিতুলের দিকে। রিতুল ঘাড় নেড়ে সম্মতি দিতেই শতদ্রু বলে, ঠিক আছে, রেজিস্ট্রিটা হয়ে যাক, তারপরে না হয় আমরা একটু ঘুরে আসবো। রেজিস্ট্রি সম্পন্ন হতেই রিতুল বলে, এ কি, অফিস ঘরটা কেমন যেন একটু অন্যরকম লাগছে আমার। কিরকম অন্যরকম লাগছে? পিছন থেকে রিতুল বলে, এইটা তো আগের পুরনো ডাকঘরটা, এখানে যে রেজিস্ট্রি অফিস আছে তা তো জানতাম না। আপনারা এখানে নতুন এসেছেন, অথচ সব রকম খোঁজ খবর পেয়ে গেছেন। রিতুলের কথায় বেশ খানিকটা হকচকিয়ে যায় সিঞ্জনীর বাবা। বললেন, না মানে আসলে আমার চাকরিটাই এমন, তো তাই সব খোঁজ খবর নিয়েই রাখতে হয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আঙ্কেল? কথাটা বলে শতদ্রু। কি বলো? বলছি, সিঞ্জনীর নাকি একটা বোন ছিল, সে কোথায়? সিঞ্জনীর চোখের কোণায় জল জমে ওঠে। সে বলে, ও আর নেই। নেই বলতে? ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় সব জায়গায় ওর নামে নিখোঁজের ডায়েরি করা আছে। সব জায়গায় থানায়? মানে সব থানাতে কেন? আপনার তো এইভাবে পোস্টিংয়ের চাকরি, সব থানাতেই মানে ও কি বাড়িতে আসে তারপরে মিসিং হয়? আপনারা কি আর দেরি করবেন? এদিকে ভেতর থেকে ডাক পড়ে, দেখুন আমার আবার বেরোতে হবে অন্য জায়গায়। লোকটিকে ভীষণ চেনা লাগে রিতুলের। রেজিস্ট্রি সম্পন্ন হয়ে বেরোতেই রিতুল বলে, তোরা ঘুরে আয়, আমিও বরং বাড়ি যাই, একটা কাজ পড়েছে। কাজ? কি কাজ বন্ধু? আছে কাজ আছে, শুধু ফোনটা ঠিকঠাক রাখিস কেমন? ওরা সবাই বেরিয়ে যেতেই
সিঞ্জনী হাতটা কেমনভাবে চেপে ধরে শতদ্রুর। একটা মেয়েলি স্পর্শে শতদ্রুর শরীরটা জেগে ওঠে। সিঞ্জনী বলে, আমাকে আজকে একটু ঘোরাতে নিয়ে যাবে? আমাদের রেজিস্ট্রি হয়ে গিয়েছে, আজ কতগুলো দিন খোলা আকাশ দেখি না। নিশ্চয়ই নিশ্চয়ই যাব, চলো। গাড়িতে উঠে বসে দুইজন কপত কপতি। বাবা মা অন্য গাড়ি করে বাড়ি চলে গিয়েছে। দুদিকে নির্জন রাস্তা, চারদিকে গাছপালায় ভরা। গাড়ি ছুটেই চলেছে। সিঞ্জনী হু হু করে গান গাইছে। গাড়ির জানলা দিয়ে মুখটা বাড়িয়ে কেমন যেন একটা বিষণ্ণ ভাব। ওর মাথার চুলে হাত বুলিয়ে শতদ্রু বলে, কি ভাবছো? আমার বোনটা, ও কি আর ফিরবে না? কতগুলো দিন ওকে দেখি না। খুব ভালোবাসতে বুঝি? খুব ভালোবাসতাম, হঠাৎ করে হারিয়ে গেল। সিঞ্জনী বলে, বাবাকে একটা ফোন করো তো, বলো আমার ফিরতে রাত হবে। করছি। শতদ্রু ফোন করে। ওদিক থেকে পার্থ ফোন নিয়ে বলে, খবরদার আমার বোনের সাথে কিন্তু উল্টোপাল্টা কিছু করবে না। শালাবাবু, তোমার বোনকে আজকে প্রেগনেন্ট করে ছাড়বো। একই কথা। ফোন রেখে দিতেই বেশ খানিকটা যাবার পরে আচমকায় দাঁড়িয়ে পড়ে আবার শতদ্রু। আজকে গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে লাল শাড়ি পরা একটি সুন্দরী মেয়ে। মেয়েটির চেহারার গড়নের সঙ্গে সিঞ্জনীর বাড়ির কাজের মেয়েটার খুব মিল। শতদ্রু বলল, হে কি, রাস্তার মাঝখানে একটা মেয়ে, কি করব? আমি দেখছি। এই না না, তোমার যেতে হবে না, তুমি বসো, আমি দেখছি। কথাবার্তা বলে শতদ্রু বলল, মেয়েটা বাড়ি ভুলে গেছে, চিনতে পারছে না, তাই আমরা একটু ওকে গাড়িতে তুলে নিই। মেয়েটিকে গাড়িতে তুলতে যাবে ঠিক এমন সময় কোথা থেকে যেন ঝড়ের বেগে বাইক নিয়ে ঋতুল এসে হাজির। সামনে এসেই বলল, না না, তোদের কারো যেতে হবে না, মেয়েটি আমার গাড়িতে উঠুক। মানে? ওকে তো আমরাই দেখেছি। আরে ম্যাডাম, ঠিক আছে। এই মেয়ে, তুমি কোথায় যাবে? গাড়িতে উঠে বসো। মেয়েটিও কেমন ভয় পেয়ে যায়। সিঞ্জনী বলে, এগুলো কি ধরনের অভদ্রতা? তাছাড়া দেখুন ঋতুলবাবু, আপনার সঙ্গে সেরকম করে তো আমাদের কোনো পরিচয় নেই। মেয়েটি চেনে না জানে না, আচমকা আপনার গাড়িতে কেন উঠে বসবে? সিঞ্জনী ম্যাডাম, ও আমার গাড়িতে থাকুক না, অসুবিধা নেই। আমার গাড়িতে মন্ত্রপুত গাছপালা শিকড় বাকড় সব আছে, ওগুলোই তো আমার ব্যবসার কাজ। কি যে পাগলের মতো বলিস। আসলে কি বলতো সিঞ্জনী, ওর তো কোনো কাজ নেই, ও নাকি ভূত ঝাড়ানোর কাজ করে। আর ওর বিশ্বাস এই জগতে না দেখা অনেক কিছুই উপস্থিত আছে। প্রথম দিন থেকে আমাকে বলেছিল, তোমার আশেপাশে কেমন একটা আচ্ছাদনও দেখতে পায়। তাই সিঞ্জনীর চোখটা হঠাৎ করে জ্বলে ওঠে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিরও মুখের গড়নে অসম্ভব পরিবর্তন চলে আসে। সিঞ্জনী হঠাৎ করে আচমকাই হাত ধরে সামনের দিকে ঘোরায় শতদ্রুকে। বলে, আমার সঙ্গে ইয়ার্কি মারছো তুমি? ইয়ার্কি করছো? এ বাবা, ইয়ার্কি কেন করবো? ও সত্যিই ভূত ঝাড়ানোর কাজ করে, ও তো ওঝা। ওদিকে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি ভিতর থেকে রাগে তখন ফুঁসছে। ঋতুল বলে, আরে রাগে ফুঁসে লাভ নেই, উঠে পড়ো মামনি, তোমায় বাড়ি পৌঁছে দিই, তোমার সঠিক বাড়ি। পাগলা গারদ। মানে এগুলো কি বলছিস? দাঁড়া, পুলিশকে খবর দিয়েছি, এই জায়গার লোকেশনও পাঠিয়ে দিয়েছি, এলো বলে। দূর থেকে পুলিশের গাড়ির শব্দ শুনতে পেতেই সিঞ্জনী পালাতে যায়। ঠিক তখনই ঋতুল ওর হাতটা চেপে ধরে ফেলে। বলে, আর কতদিন পালিয়ে পালিয়ে বাঁচবে সোনা? তোমার বাবা মাকে অলরেডি গ্রেপ্তার করা হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিও ছটফট করছিল, ঋতুল তার হাতটাও ধরে ফেলে। শতদ্রু বলে, এগুলো কি হচ্ছে? আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না, তোকে সব বলছি, প্রথম থেকে শোন। ওনাদের মেয়ে, মানে ছোট মেয়ে, একটা অন্যরকম রোগে আক্রান্ত, যেই রোগের ওষুধ হলো রক্ত। মানে? হ্যাঁ, পেশায় সিঞ্জনী ডাক্তার, তার সঙ্গে গবেষকও। ও পরীক্ষা করে জানতে পারে রক্ত না খেলে ওর বোন বাঁচবে না, কিন্তু সেই রক্তটা ওকে খাওয়াতে হবে মাস 5-6 অন্তর অন্তর, অন্তত বছরে 2 বার। সিঞ্জনীর এই নিয়ে 5 থেকে 6 বার দেখে শুনে পাত্র ঠিক করা হয়েছে, রেজিস্ট্রি করা হয়েছে জায়গায় জায়গায় জেলার, কিন্তু বিয়েটা টেকেনি। মানে রেজিস্ট্রির পরপরই সে সেই ছেলেটির সঙ্গে ঘুরতে বেরোয় লং ড্রাইভে, আর সেই ছেলেটিকে রক্ত খেয়ে মেরে ফেলে। কি বলছিস? সব সত্যি বলছি ম্যাডাম। এবার পুলিশ এসে বলবে নাকি আমি সবটা খোলসা করে বলবো? সিঞ্জনীর চোখের কোনায় জল জমে ওঠে। সামনে শাড়ি পরে দাঁড়িয়ে থাকা মেয়েটিও কিরকম যেন বসে পড়ে ধপ করে মাটির মেঝের ওপরে। ঋতুল তার সামনে এগিয়ে যায়।
এবং তার মুখে টর্চ মারতেই শতদ্রু বলে, এ তো কাজের মেয়েটা। হ্যাঁ, ও বাড়িতেই থাকে। ওর কাজ যেই ছেলেগুলো আসবে তাদের শরীরটাকে আপাদমস্তক নিরীক্ষণ করা, কোথাও খুঁত আছে কিনা দেখা। কিন্তু ম্যাডাম, যদি শতদ্রুকে আপনি কোনো রকম ভাবে রক্ত চুষে খেতে যেতেন তাহলে বিপদটা যে আপনারই হতো। রাগে শরীর জ্বলে ওঠে সিঞ্জনের ছোট বোনের। ঘুরে তাকায় সে, বলে, কি কি হতো? রিয়াশ্রী ম্যাডাম, এই দেখুন, শতদ্রুর বাঁ পায়ের ছোট্ট আঙুলটা কাটা। রিতুল বলে, এটাও আমার দোহাইয়ে হয়েছে রিয়াশ্রী ম্যাডাম। মানে? ছোটবেলায় খেলা করতে গিয়ে ওর পায়ে জোরে মেরে দিয়েছিলাম, তারপর থেকে ওর এই আঙুলটা নষ্ট হয়ে যায়, কেটে বাদ দিতে হয়। ও যে একটা নিখুঁত মানুষ নয়, আর নিখুঁত মানুষ ছাড়া তো আপনার রক্ত খেয়ে শান্তি হতো না। পুলিশ আসে, গ্রেপ্তার করে ওদের। সিঞ্জনির বাবা, মা এবং বোন সবাইকেই কাস্টাডিতে নেওয়া হয়েছে। সিঞ্জনির বোন রিয়াশ্রী একটা বিরল রোগে আক্রান্ত, কিন্তু এর চিকিৎসাও আছে। রক্ত খাওয়াটা কোনো সমস্যার সমাধান হতে পারে না। একে একে সমস্ত হারিয়ে যাওয়া ছেলেদের খোঁজ পাওয়া যায়। প্রত্যেককে পাওয়া যায় ওই মৃত জলাধারের মধ্যে, যার পাকে ডুবে থাকা কাদায় লেপ্টে থাকা শরীরগুলোর চোখ খুবলে বেরিয়ে গেছে। কোনোটার শরীরের কোনো পার্টই খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র পোশাক ছাড়া। মাংস ঝলসে গেছে ওই মাটির সঙ্গে। পাকের মধ্যে পড়ে থাকা কিছু কীট পতঙ্গ ওদের খেয়ে খুবলে শেষ করে দিয়েছে। সিঞ্জনি ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল হয়েছে। সে যেই বিষয়ে গবেষণা করত সেই বিষয়ে গবেষণা করা সরকার থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, অথচ সেই কাজ চালিয়ে গিয়েছে এবং গিনিপিগ হিসাবে রেখেছে সদ্য তরুণ যুবক গোষ্ঠীদের। রিতুলকে পুলিশের তরফ থেকে পুরস্কার দেওয়া হয় এবং বলা হয়, অনেকদিন ধরে একটা চক্রের খোঁজ চলছিল, কিন্তু আমরা কিছুতেই কোনো রকম ভাবে উদ্ধার করতে পারছিলাম না। এর সঙ্গে যে স্বয়ং একজন ডাক্তার জড়িত। সমাজে ডাক্তারের স্থান অত্যন্ত সম্মানজনক এবং অপরিহার্য। তারা শুধু রোগ নিরাময় করেন না, বরং মানুষের জীবন রক্ষা করেন, সুস্থ জীবনের পথ দেখান এবং কঠিন মুহূর্তে ভরসা দিয়ে উঠে দাঁড়াতে বলেন। একজন প্রকৃত ডাক্তার শুধু রোগের চিকিৎসাই করেন না, বরং মানসিকভাবে সাহস দেন আর পরিবারের আশার প্রতীক হন। আর এইখানে সম্পূর্ণ উল্টো, নিজের স্বার্থসিদ্ধির জন্যই উনি এই কাজ করেছেন। আচ্ছা, এই মেয়েটির সঙ্গে কি কোনো রকম ভাবে কোনো রক্তক্ষেকো নারীর সম্পর্ক আছে? বলতে পারবো না, তবে আমার আত্মবিশ্বাস আমাদের আশেপাশে যারা উপস্থিত তাদের প্রত্যেকের মধ্যেই এইরকম কোনো রক্তক্ষেকো থাকে। হয় তারা সামনাসামনি রক্ত খায়, নয় পিছনে। আর এই মেয়েটির আসল অসুখটাই ছিল রক্তাল্পতা, যেটি স্বাভাবিক খাবার খেলেই হয়তো পূর্ণ হতে পারত। কিন্তু রক্ত যদি সরাসরি চুষে খাওয়া যায় তাহলে তো রক্তাল্পতা সহজেই নিরাময় হয়। এইটাই আবিষ্কার করার চেষ্টা করেছিলেন ডক্টর সিঞ্জনি এবং ফলও পেয়েছিলেন। গিনিপিগ হিসাবে কাজে লাগিয়েছিলেন ওনার ছোট বোনটাকে। বরাবরই ছোট বোনের ভালোবাসার প্রতি যথেষ্ট অন্ধ ছিলেন তিনি, তাই এইসবের বিপরীত দিকটা আর লক্ষ্য করেননি। পুলিশ অফিসার চুপ করে তাকিয়ে থাকে রিতুলের মুখের দিকে। রিতুল বলে, এই রক্তাল্পতা অসুখটার সাথে আমি যথেষ্টভাবে ওয়াকিবহাল স্যার। আমার মাকেও মরতে দেখেছি। কিসে জানেন? সংসারের জোয়াল টানতে টানতে, নিজের শরীরের প্রতি যত্ন না নিতে নিতে রক্তশূন্য আমার মা আত্মহত্যা করেছিল। তারপর থেকেই পৃথিবীর সবকিছুকেই আমি সন্দেহবশত হিসাবেই দেখি, কারণ এই গোটা সংসারে আবদ্ধ প্রত্যেকটা মনুষ্য জাতির মধ্যেই ভেতরে লুকিয়ে থাকা একটা রাক্ষস আছে, যতই সে ভালো মানসিকতা দেখাক না কেন। ইন্সপেক্টর সকলকে ধরে নিয়ে গেলেন। ছোট বোনকে মানসিক ট্রিটমেন্টের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আর 5টা স্বাভাবিক মেয়েদের মতো নয়, অথচ তার রূপ যৌবন যথেষ্ট। ছোট বোনকে দেখার জন্য নতুন একটা ডাক্তার এসেছে, ডাক্তার অরূপ ঘোষাল। বয়স নিতান্তই কম, অল্প বয়সী চ্যাংড়া ছেলে বললেই চলে। ক্লিনিক ঘুরতে ঘুরতে হঠাৎ করেই এসে দাঁড়িয়েছিল রিয়াশ্রীর কেবিনের সামনে।
ওইখানে একা রিয়াশ্রীকে একটা ঘরে রাখা হয়েছে। একদিকে স্যালাইন চলছে, আর একদিকে চলছে রক্ত দেওয়া, আর পা দুটো বিছানার সঙ্গে বাঁধা। জীবনে প্রথম ডাক্তারের স্বাদ পেয়েছেন বলে সব কাজটাই নিষ্ঠভাবে করবেন এই আশাটাই করেছিল সেই নতুন ডক্টর অরূপ। বললেন, এ কি, পেশেন্টের হাত পা এইভাবে কেউ বেঁধে রাখে? খুলে দাও। কিন্তু স্যার, পুলিশ অফিসার বলেছেন খোলা বারণ। পুলিশ অফিসার? এই সুন্দরী মেয়েটার আবার কোনো কেস আছে নাকি? চোখ থেকে টপ টপ করে জল পড়ে রিয়াশ্রীর। আবার সেই চোখের জল দেখে পুরুষের মন গলতে শুরু করে। অরূপ বলে, না না না, খুলে দিন। ওনার মুখ দেখে মনেই হচ্ছে না উনি কোনো ক্রাইম করতে পারেন। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, সব ঠিক আছে। ওনার ফ্যামিলিকে খবর দেওয়া হোক। কিছুদিন পরই অরূপেরও কোনো খোঁজ পাওয়া যায় না। রিয়াশ্রী এখনো হাসপাতালেই আছে। এখন শরীরটা তার বেশ ভালো, কিন্তু অরূপ, সে কোথায় গেল? রাত 12টা। শহরের এক প্রত্যন্ত হাসপাতাল। আলো আধারিতে মিশে থাকা করিডোরে অদ্ভুত নিস্তব্ধতা। ডক্টর অরূপ ধীর পায়ে হাঁটছেন। তার হাতে একটা ফাইল, সাদা কোটের নিচে সবুজ শার্ট, চশমার কাছে ঘামের ছাপ। হঠাৎ একটা ঘরের সামনে এসে দাঁড়ান। ঘর নম্বর 13। রোগিণী, অসুস্থ, নাম রিয়াশ্রী। ভোরের আলো নিভু নিভু। জানলা দিয়ে আসা চাঁদের আলোয় এক নারী শুয়ে। শাড়ির আঁচল কিছুটা সরে গিয়েছে, ঔদ্ধত বুক দুটো স্পষ্ট। ঘাড়ের পাশে অদ্ভুতভাবে চুলগুলো এলিয়ে পড়ে। ডক্টর দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। আপনি জেগে আছেন? জিজ্ঞেস করলেন ঠান্ডা গলায়। বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকা তরুণী রিয়াশ্রী বলে, আপনি এসেছেন, আমি অপেক্ষা করছিলাম। এগিয়ে যায় অরূপ তার দিকে। হঠাৎ তার চোখে পড়ে আজ রিয়াশ্রীর চোখ দুটো কেমন যেন লালচে ঝিলিক দিচ্ছে। গায়ের ত্বক অস্বাভাবিক মসৃণ আর চকচকে। আপনার শরীরের রংটা এত উজ্জ্বল কেন? আপনি তো জ্বরে ভুগছিলেন, রক্তাল্পতায় রক্ত বাড়লো নাকি? কি জানি, আমি বিশেষ রকমের অসুখে ভুগি ডাক্তার, যেটা চিকিৎসা করতে গেলে সাহস লাগে। আপনি ঠিক আছেন তো? আপনি জানেন, আমি না পুরুষের ঘাড়ের কাছে সবচেয়ে উষ্ণ আর সুস্বাদু। মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ায় রিয়াশ্রী। তার চোখ সম্পূর্ণ লাল। আচমকাই অরূপের ঘাড়ের কাছে দাঁত বসিয়ে দেয়। কোনো চিৎকার বা কোনো প্রতিরোধের সময় পায় না। তুমি কে? তুমি? আমি শুধু রোগিণী নই ডাক্তার, আমি যে তৃষ্ণার্ত। এই বলে চোখ ফিরিয়ে তাকায় রিয়াশ্রী জানলার দিকে। রাত কেবল শুরু, এবার আমার পালা। এই হাসপাতালে প্রত্যেকটা ঘরে ঘরে যাব, আর একটু একটু করে। দাঁড়ান দাদা, দাঁড়ান দাঁড়ান। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।